প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছেছেন। পালামের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ং নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে স্বাগত জানান। বিশ্লেষকরা বলছেন, এমন স্বাগত জানানো বিরল ঘটনা। ভারতের রাষ্ট্রীয় সম্মাননায় অভিষিক্ত হয়ে উঠেছেন নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে, যাকে নজিরবিহীন সম্মাননা বলছেন দুদেশের কর্মকর্তারা। এদিকে রাতে রাষ্ট্রপতি ভবনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাকিল মল্লিকের তোলা ছবিতে দিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন তানজিল মেহেদি। দুপুর 12:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি স্পর্শ করে দিল্লির মাটি। দেশটির বিমান বাহিনীর পালাম বিমান ঘাঁটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে ছুটে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এরপর মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয় ভারতের রাষ্ট্রপতির আবাসস্থল রাষ্ট্রপতি ভবনে। অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী সফরে এসে ভারতের রাষ্ট্রপতি ভবনে থাকার নজির নেই বললেই চলে, যাকে বিরল সম্মান বলছেন দুই দেশের সরকারি কর্মকর্তারা। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সম্মান জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সফরে যোগাযোগ, তথ্য সম্প্রচার, পারমাণবিক সহযোগিতা, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা সহযোগিতা এবং বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতার বিষয়সহ 30টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। তবে তিস্তার বিষয়ে এখনও আশাবাদী কূটনীতিকরা, কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। সফরের প্রথম দিন রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আর দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসে এক সংবর্ধনায় যোগ দেন শেখ হাসিনা। দুটি দেশের মধ্যে এত মিল থাকা সত্ত্বেও অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে কেন এই কার্পণ্য, এমন প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে নরেন্দ্র মোদী বললেন, দুটি দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিতে দৃঢ় প্রতিজ্ঞ তার সরকার। কিন্তু শেষ পর্যন্ত তিস্তা হবে কিনা তা এখনও অনিশ্চিত। তবে কূটনীতিকরা এখনও আশা ছাড়তে নারাজ। তানজিল মেহেদি, নিউজ 24, নয়াদিল্লি, ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর নিয়ে তুমুল আলোচনা চলছে ভারতের গণমাধ্যমগুলোতেও। বিশেষ করে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিস্তা চুক্তি নিয়ে গণমাধ্যমে কথা বলার পরপরই চলছে চুলচেরা বিশ্লেষণ। অনেকেই বলছেন, মমতা তিস্তা চুক্তির ব্যাপারে নমনীয় হতে শুরু করেছেন। বিস্তারিত দেখুন সাবরিনা মমতাজের প্রতিবেদনে। তিস্তার জল গড়ানো শুরু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকে সামনে রেখে এভাবেই শিরোনাম করা হয়েছে ভারতের বহুল প্রচলিত দৈনিক আনন্দবাজার পত্রিকায়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, তিস্তা নিয়ে মমতার দেয়া বক্তব্যের পর্যালোচনা করে একটা বিষয় স্পষ্ট, শেখ হাসিনা চলতি সফরে তিস্তা চুক্তি স্বাক্ষর না হলেও অদূর ভবিষ্যতে যাতে তা করা যায় সেজন্য কিছুটা নমনীয় হতে শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিকে আনন্দবাজারে শেখ হাসিনার নিজের একটি লেখা প্রকাশ করা হয়েছে, যেখানে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটাই শেখ হাসিনার পথ চলার নীতি। শেখ হাসিনার লেখায় উঠে এসেছে স্বাধীনতা যুদ্ধের সময় প্রতিবেশী এই রাষ্ট্রের সমর্থন ও সহযোগিতার কথা। এই লেখাটি ভারতে বেশ কয়েকটি ইংরেজি ও বাংলা পত্রিকায় গুরুত্বের সাথে প্রকাশ করা হয়েছে। এদিকে টাইমস অফ ইন্ডিয়ার এক সংবাদের শিরোনাম করা হয়েছে, এবারের সফর জল ছাড়া সফর। শেখ হাসিনার এই সফরকালে হয়তো তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে না। সেখানে আরও বলা হয়েছে, বাংলাদেশের এই একটি মাত্র চাওয়া ভারত পূরণ করতে ব্যর্থ হবে বলেই মত মমতার। শেখ হাসিনার উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি নৈশভোজে মিলিত হবেন। এ নিয়ে এনডিটিভির শিরোনাম উকি দিতে যাচ্ছে নতুন চাপা উত্তেজনা। বহুদিন ধরে আলোচনার টেবিলে থাকা তিস্তা ইস্যু নিয়ে ভারত সমাধানের আশ্বাস দিলেও একদিন আগেও মমতা বলেছেন, এই চুক্তি নিয়ে তিনি নাকি কিছুই বলেননি। 2 দশকেরও বেশি সময় ধরে চলছে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা। ভারতের গণমাধ্যমগুলোতে বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা যদি তিস্তা চুক্তি নিয়ে ফিরতে পারেন তবে 2018 জাতীয় নির্বাচনের আগে এটাই হবে সবচেয়ে বড় অর্জন। সাবরিনা মমতাজ, নিউজ 24। পানি না থাকায় এক সময়ের খরস্রোতা তিস্তা এখন পরিণত হয়েছে মরাগাঙে। ভারতের গজলডোবার প্রবেশমুখে এবং লালমনিরহাটের
দোয়ানিতে ব্যারেজ নির্মাণ করায় থমকে গেছে এর গতি। থমকে গেছে তিস্তা পাড়ের মানুষের জীবন জীবিকা। তাই প্রধানমন্ত্রীর ভারত সফরের দিকে তাকিয়ে উত্তরাঞ্চলের মানুষ। লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিম মানিকের প্রতিবেদনে জানাচ্ছেন সালেহ জহুর চৌধুরী। বছরের পর বছর বিভিন্ন ক্যানেলের মাধ্যমে তিস্তার স্রোত ঘুরিয়ে দিয়ে তুলে নেওয়া হয়েছে পানি, আর তলদেশে পাথর, নুড়ি, বালি আর পলি পড়ে তিস্তার বুকে স্বচ্ছ পানির বদলে জেগে উঠেছে বালুচর। তিস্তার এই বিরূপ প্রভাব পড়েছে গোটা উত্তরাঞ্চলে। প্রয়োজনীয় পানি না পেয়ে চাষাবাদে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জেলেরা তাই বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছেন বাপদাদার পেশা। আমরা তিস্তা ব্যারেজের পানি দিয়ে ফসল আবাদ করতাম, এখন তিস্তা ব্যারেজে পানি নাই। তিস্তা তো মরে গেছে, আমাদেরকেও মারি থেকে গেছে। আগে এইখানে ভরপুর পানি ছিল, মাছ মারতাম, বড় বড় মাছ। এখন মাছ নাই, এখন আমরা চলতে পারি না। আমাদের পরিবার পরিজন নিয়ে চলা খুব কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর ভারত সফরের দিকে তাকিয়ে উত্তরের মানুষ। কয়েক বছর ধরে তিস্তায় একতরফা ভারত পানি প্রত্যাহার করার ফলে তিস্তা নদী শুকিয়ে গেছে এবং মরুভূমিতে পরিণত হচ্ছে। তিস্তার পানি না থাকার কারণে এখানকার কৃষকরা তাদের কৃষি পণ্য উৎপাদন করতে পারছে না। জেলেরা হাজার হাজার জেলে আজকে তাদের জীবিকা থেকে দূরে সরে গেছে। প্রধানমন্ত্রীর এই সাম্প্রতিক ভারত সফরকে কেন্দ্র করে এলাকার মানুষ আশায় বুক বেঁধেছে যে এইবার তিস্তার ন্যায্য হিস্সা তারা পাবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটা চুক্তি স্বাক্ষরিত হবে। কৃষি ও কৃষক বাঁচাতে এবং তিস্তার পানি প্রবাহ স্বাভাবিক রাখতে দ্রুত তিস্তার পানি চুক্তির দাবি তিস্তাপাড়ের মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে দেশের রাজনীতিও বেশ উত্তপ্ত। চলছে প্রধান দুই রাজনৈতিক দলের নেতাদের পাল্টাপাল্টি মন্তব্য। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, এবারের সফরে তিস্তা চুক্তি না হলেও দুদেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হবে। হাসান মাহমুদের দাবি, ভারতের সাথে কোনো সামরিক চুক্তি নয়, বরং একটি সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে মোহাম্মদ নাসিম বলছেন, যারা এই সফর নিয়ে কথা বলছে তারা হতাশাগ্রস্ত। বিস্তারিত দেখুন শফিয়াজ রাসনার প্রতিবেদনে। প্রধানমন্ত্রীর চলমান ভারত সফর নিয়ে সারা দেশে চলছে নানা জল্পনা কল্পনা। বিশেষ করে তিস্তা চুক্তির সম্ভাবনা কতটুকু এ নিয়ে আগাম মন্তব্য করছেন সরকারের মন্ত্রীরাও। শুক্রবার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় সড়ক বিভাগের বাংলো উদ্বোধনের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর এবারের সফরে তিস্তা চুক্তি না হলেও অমীমাংসিত বিভিন্ন সমস্যার সমাধান হবে। পাশাপাশি দুই দেশের সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। যেহেতু এটা রাজ্যের একটা বিষয় আছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকছেন এবং তাতে আমার মনে হয় এবার হচ্ছে না, কিন্তু সামনে তিস্তা চুক্তিও আমার কাছে মনে হয় এটাও সময়ের ব্যাপার। দেশের স্বার্থ সংরক্ষণ করেই সরকার ভারতের সাথে চুক্তি করবে, জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি আরও জানান, ভারতের সাথে কোনো সামরিক চুক্তি নয়, বরং একটি সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ। যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের সহযোগিতা করেছেন, সেখানে প্রতিরক্ষার ব্যাপারে একটি সমঝোতা স্মারক হবে, সেটি খুবই স্বাভাবিক। এতদিন যে হয়নি, বরং সেটি অস্বাভাবিক। এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যারা নানা কথা বলছেন তারা হতাশায় ভুগছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। শুক্রবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সকল সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করেছে ভারতের সঙ্গে, সেই মুহূর্তে আবার বন্ধুবান্ধব দেশের সঙ্গে যখন তিনি কথা বলতে যাচ্ছেন তখন নানা রকম কথা বলা হচ্ছে। এরা হচ্ছে কি, হচ্ছে বিষণ্ণতায় আক্রান্ত রাজনীতিবিদ, এরা বিষণ্ণতা ভোগে, সবসময় ভোগে এর বিষয়। শুক্রবার সকালে 4 দিনের সফরে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শফিয়াজ রাসনা, নিউজ 24, ঢাকা। তিস্তা ও 54টি নদীর পানি বন্টন চুক্তি এবং সীমান্ত সমস্যাকে পাশ কাটিয়ে প্রতিরক্ষা চুক্তি করা হলে তা দেশের মানুষ মানবে না, হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এই মন্তব্য করেন।
সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সমাধিতে যান তিনি। নাশকতার অর্ধশতাধিক মামলায় দীর্ঘদিন কারাভোগ করেন হাবিবুন নবী খান সোহেল। পরে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। আমরা খুব স্পষ্ট করেই বলেছি যে বাংলাদেশের সমস্যাগুলো, তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে তিস্তা নদীর পানি সমস্যার সমাধান করা, অর্থাৎ ন্যায্য হিস্সা পাওয়া, 58টি অভিন্ন নদীর ন্যায্য হিস্সা পাওয়া, আমাদের সীমান্তে যে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা করা হচ্ছে তার নিরসন হওয়া, এবং ট্যারিফ নন ট্যারিফ বিষয়ে যে বাণিজ্যের যে বাধা রয়েছে সেই বাধাকে অপসারিত করা, এগুলোই বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যাগুলো যদি সমাধান না হয় তাহলে শুধুমাত্র ভারতের সঙ্গে কোনো রকম প্রতিরক্ষা চুক্তি অথবা সমঝোতা কোনোটাই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আজ চালু হচ্ছে বহুকাঙ্ক্ষিত খুলনা কলকাতা মৈত্রী ট্রেন সার্ভিস। এদিন পরীক্ষামূলকভাবে খুলনা থেকে ট্রেন ছেড়ে যাবে ভারতের কলকাতার উদ্দেশ্যে। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে একদিন এবং পরে নিয়মিত এই রুটে চালু হবে ট্রেন চলাচল। যশোর প্রতিনিধি রিপন হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 84 সালে ঢাকা স্টেট রেলওয়ে কোম্পানির হাত ধরে খুলনা থেকে কলকাতার দমদম জংশন পর্যন্ত ট্রেন সার্ভিস শুরু হয়, কিন্তু ভারত বিভাগের ফলে 1965-র পর এ সার্ভিসটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ 52 বছর পর ফের সচল হচ্ছে এই রুটটি। এতে খুশি দুই দেশের যাত্রীরা। দীর্ঘদিন পর হলেও এই ট্রেন সার্ভিস চালু হলে আমরা দুর্দান্ত সুবিধা পাবো। আমাদের কলকাতার মানুষদের তো খুবই প্রয়োজনীয় এটা, কারণ আমরা ওখান থেকে উঠবো, এখানে চলে আসবো। বলা হচ্ছে বেনাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরাও লাভবান হবেন। কলকাতা এবং খুলনা যে ট্রেন লাইনটা চালু হচ্ছে, এটা বেনাপোল বন্দরের যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে যারা ব্যবসায়ী। যশোর হচ্ছে বাংলাদেশের মোটর পার্টস এবং সাইকেল পার্টস কন্ট্রোল করে। গত এক বছরে শুধু যশোর একটা ব্যাংক থেকে শুধু 10 কোটি টাকার এলসি হয়েছে মোটর পার্টসের। ট্রেন চলাচলের সব প্রস্তুতি সম্পন্নের কথা জানালেন রেলওয়ের কর্মকর্তারা। আমাদের ট্রেন চালানোর জন্য যা কিছু প্রয়োজন আমাদের কাজ কমপ্লিট। এখন সরকার অর্ডার দিলেই যে কোনো মুহূর্তে আমরা চালাতে পারবো ট্রেন। এখানে যে ভিআইপি প্যাসেঞ্জার লঞ্চ করা আছে ওইখানে বসবেন, এর মধ্যে ওনাদের কাস্টম এবং ইমিগ্রেশন শেষে আমরা যথারীতি ট্রেন কলকাতার উদ্দেশ্যে বেনাপোল ছেড়ে যাবে। বাংলাদেশ ভারতের মধ্যে এটি দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস সার্ভিস। এর আগে 2008 সালের 10 এপ্রিল চালু হয় ঢাকা কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস সার্ভিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদের সময় হলো ছোট্ট একটি বিরতির। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত রাজনৈতিক দলগুলোকে প্রতিহত করতে দেশের সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের 9ম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। জঙ্গিবাদের যারা রাজনীতি করে তাদেরকে বর্জন করবেন না, ক্ষমতার জন্য তাদের সঙ্গে মিলমিশের তত্ত্ব আলোচনা করবেন, ভাগ বাটোয়ারা রাজনীতি করবেন, তা হয় না। যে বাংলাদেশকে যদি অসাম্প্রদায়িক সমাজ হিসাবে গড়ে তুলতে হয়, জঙ্গিও বর্জন করব, জঙ্গির পৃষ্ঠপোষকদেরও সর্বতভাবে রাজনৈতিকভাবে বর্জন করব। তবেই কেবল আমরা একটি মিলমিশের সমাজ, একটি অসাম্প্রদায়িক সমাজ তৈরি করতে পারব। রাজধানীর আজিমপুরের নতুন পল্টন লাইন এলাকার মানুষ নিজেদের বন্ধনকে দৃঢ় করতে এক মিলন মেলার আয়োজন করে। আজিমপুরের ইরাকি কবরস্থান খেলার মাঠে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যার পর থেকে মিলন মেলায় হাজির হয় এলাকাবাসী। যারা বহুদিন আগে এই এলাকায় থাকতেন তাদেরও অনেকে আসেন প্রাণের টানে। আনন্দমুখর পরিবেশে খাওয়া দাওয়া আর নানা আয়োজনে মুখর ছিল মিলন মেলার মাঠ।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও আসেন এই আয়োজনে। আন্তর্জাতিক রোটারির প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা ক্লাবে দিনব্যাপী এই সেমিনারে 2017-18 রোটারি বর্ষের গভর্নর FH আরিফের নেতৃত্বে সারা দেশের 200 ক্লাবের 400 শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় প্রাক্তন রোটারি গভর্নররা উপস্থিত ছিলেন। এতে ক্লাব নেতৃত্ব হিসেবে আন্তর্জাতিক রোটারি নির্ধারণী বিষয়াবলীর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। অবকাঠামো উন্নয়নের দুটি প্রকল্পে বাংলাদেশের জন্য $507 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ইনভেস্টমেন্ট প্রমোশন ফ্যাসিলিটিজ 2 অ্যান্ড রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট 1 প্রকল্পের আওতায় বাংলাদেশ এই ঋণ পাবে বলে বৃহস্পতিবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিশ্বব্যাংক বলছে, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সেগুলো যাতে বেসরকারি খাতের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদী অর্থায়ন করতে পারে, সেজন্য IPF2-তে বিনিয়োগ করবে তারা। স্থলবন্দর আধুনিকায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধন, জ্বালানি সংরক্ষণ সরঞ্জাম, কন্টেইনার টার্মিনাল ও সেতু সহ যোগাযোগ ও বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সেবা ও অবকাঠামোর উন্নয়নে এই অর্থ খরচ করা হবে।